যেহেতু বেঙ্গালুরু শহরে এসেছি আর বেঙ্গালুরু শহর ঘুরবো না তা কখনো হয়। তো আজকে দেখাবো বেঙ্গালুরুতে কি কি দেখার মতো আছে। তো এগুলা নিয়েই আজকের ভিডিও। বেঙ্গালুরু শুধু চিকিৎসা কেন্দ্রের জন্য বিখ্যাত না, এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলা দেখতেও পর্যটকরা অনেক ভিড় জমায়। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো উস্সুর লেক, বেঙ্গালুরু প্লেস, বিধানসদ এবং টিপু সুলতান সামার প্লেস। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করি। আজকের ভিডিওতে প্রথমে আপনাদেরকে দেখাবো বেঙ্গালুরু প্লেস। তো তাড়াতাড়ি আমরা একটা অটো ধরে নিই এবং অটোতে করে বেঙ্গালুরু প্লেসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। বেঙ্গালুরু হচ্ছে ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী। এই শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে। বেঙ্গালুরু দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ পূর্ব দিকে সমুদ্র সমতল থেকে ৯,০০০ মিটার মানে ৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এটি মহীশূর মালভূমির অঞ্চলের অন্তর্গত। এই শহরের আয়তন প্রায় ৭৪১ বর্গ কিলোমিটার, যা ২৮৬ বর্গ মাইল। প্রযুক্তি ও চিকিৎসার দিক থেকে বেঙ্গালুরু ভারতের অন্য সব শহরের থেকে অনেক এগিয়ে আছে। তাই বেঙ্গালুরুর কথা বললে সবার আগে মাথায় আসবে দুটি জিনিসের। কিন্তু আমরা সকলেই জানি যে ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত বেঙ্গালুরু একসময় সিটি অফ গার্ডেন, যা বাগানের শহর হিসেবে পরিচিত ছিল। বেঙ্গালুরুতে রয়েছে বেশ কিছু সুন্দর দার্শনিক স্থান, যা আপনার বেঙ্গালুরু ট্রিপকে দিতে পারে নতুন এক সৌন্দর্য। আসুন দেখিনি বেঙ্গালুরুর দার্শনিক স্থানগুলো কি কি। বেঙ্গালুরু প্লেস দেখতে যাওয়ার সময় অটোতেই পড়ে চেন্নাই স্বামী স্টেডিয়াম, যেটা বেঙ্গালুরু স্টেডিয়াম। তো এখানে প্রচুর আইপিএল খেলা হয়েছে, আমার খুব দেখার ইচ্ছা আছে। এবছর হয়তো পারলাম না, তবে আর পরের বছর ইনশাল্লাহ আইপিএল দেখার চেষ্টা করব। তো চেন্নাই স্বামী স্টেডিয়ামটা দেখলেন, এরপরে আমরা আবার যাইতে থাকি। আমরা এবার গিয়ে বেঙ্গালুরু প্লেসে পৌঁছাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মোটামুটি বেঙ্গালুরু প্লেসের সামনে পৌঁছে গেছি এবং এটাই বেঙ্গালুরু প্লেস ধরা হয়। জায়গাটা খুব সুন্দর, ইউটিউবে দেখেছিলাম, এখন বাস্তবে দেখব। চলেন দেখি। ইউটিউবে বেঙ্গালুরু প্লেস দেখার পর মনে হয়েছিল যে বেঙ্গালুরু যেহেতু এসেছি এই জায়গাটা ঘুরে দেখব। তো ইউটিউবে যেমন দেখেছি তার চেয়ে কাছ থেকে আরও সুন্দর লাগছে। আপনারা যদি বেঙ্গালুরু আসেন তো বেঙ্গালুরু প্লেস অবশ্যই দেখবেন, অনেক ভালো লাগবে। তারপর আমরা টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে গেলাম এবং টিকিট কেটে ভিতরে ঢুকলাম। এবং ভিতরে ঢোকার পর সেখানে রাজাদের আমলের অনেক জিনিসপত্র, ছবি সংরক্ষণ করা আছে। কিছু ভিডিও আমি করেছি দেখতে পাচ্ছেন, তবে এখানে ভিডিও অ্যালাউ নাই, যদি দেখে তো ফাইন করে দেবে। এটা আমার জানা ছিল না। পরে একটা লোক এসে বললো আমাকে যে এখানে ভিডিও করো না, তাহলে ফাইন করে দেবে। তারপর আমি আর ভিডিও করিনি। তো আমরা যেদিন সেখানে গিয়েছিলাম সেখানে বিয়ে হচ্ছিল, মানে পার্টি চলছিল। এই যে দেখতে পাচ্ছেন বেঙ্গালুরু প্লেসের পাশে একটা হল রুম আছে, যেখানে আপনারা ইচ্ছা করলে বিয়ে শাদী করতে পারবেন, মানে আগে বুকিং দিতে পারবেন। তো এখানে সেদিনকে বিয়ে হচ্ছিল, তো অনেক সুন্দরভাবে সাজাইছিল দেখতে পাইছি। ইংল্যান্ডের উইন্ডসর ক্যাসেলের আদলে তৈরি হয় বেঙ্গালুরু প্লেস। এটি একটি রাজকীয় প্রাসাদ। এটি এর আগে পাবলিক ইভেন্ট ও কনসার্টের আয়োজনে ব্যবহৃত হতো, কিন্তু এখন বর্তমানে এটি ট্যুরিস্টদের জন্যও খোলা।
454 একরের এই প্যালেসটির ভিতর একটি বিনোদনমূলক পার্ক, 34টি বেডরুম ও একটি পুল রয়েছে। এই রাজকীয় প্রাসাদ বিল্ডিংটি প্রায় 1 একরের মতো বিস্তৃত এবং এর আশেপাশে নিরাপত্তার অনেকগুলো ওয়াচ টাওয়ার রয়েছে। প্যালেসের ভিতরে প্রাচীন কাঠের কাজ, অসাধারণ কিছু তৈলচিত্র এবং মোটিফের নিদর্শন দেখা যায়। বেঙ্গালুরু প্যালেস মূলত 19 দশকের একটি রাজকীয় প্রাসাদ, যা ভারতের কর্ণাটক রাজ্যে বেঙ্গালুরুতে অবস্থিত। এমন একটি এলাকায় যেটির মালিক ছিল বেঙ্গালুরুর সেন্ট্রাল হাই স্কুলের প্রধান অধ্যক্ষ রেভারেন্ড জন গ্যারেটের মালিকানাধীন। প্রাসাদটি মহারাজা শ্রীকান্ত দত্ত নরসিংহরাজ ওয়াদিয়ার এবং তার স্ত্রী প্রমোদা দেবী ওয়াদিয়ারের। তো এরপর আমাদের বেঙ্গালুরু প্লেস ঘোরা শেষ মোটামুটি। আপনাদেরকে একটা কথাই বলবো, বেঙ্গালুরু প্লেসটি অনেক সুন্দর লেগেছে। ভিতরে যেটা ঢুকেছিলাম, যে চিত্রকলাগুলো দেখেছি, সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তবে যারা ইতিহাস জানতে পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগবে। তো বাইরের সাইডটা খুব সুন্দর লেগেছে। তো আপনারা চাইলে ভিতর সাইডে যদি নাও ঢুকতে চান, তো এখানে এসে বাইরের সাইড ঘুরতে পারেন। বাইরের সাইডটা অনেক সুন্দর। তো এখন আমরা বেঙ্গালুরু প্লেস থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার সামনে দেখবেন একটা মাঠ আছে এবং মাঠের পাশ দিয়ে একটা রাস্তা আছে, এবং সেই রাস্তায় যেয়ে যদি আপনারা দাঁড়ান অনেক সুন্দর লাগবে। এবং সেখানে গিয়ে আমি অনেক কয়টা ছবি তুলেছিলাম এবং জায়গাটা অনেক সুন্দর লেগেছে। এবং রাস্তার পাশে একটা পাহাড়ের মতো উঁচু জায়গা আছে, যেখানে আপনি গিয়ে ছবি তুলতে পারেন, কিংবা ওখানে উঠলেও আপনাদেরকে সুন্দর লাগবে। আমরাও উঠেছিলাম এবং ওই জায়গায় ওঠার পর অনেক কয়টা পিক তুলেছি, সেখানেও খুব ভালো লেগেছে। আপনারা বেঙ্গালুরু প্লেসের পাশাপাশি পাশে যে মাঠ আছে, মাঠের সাইডে যে রাস্তা আছে, ওই রাস্তাটা প্লাস রাস্তার পাশে যে উঁচু পাহাড়ের মতো জায়গাটা আছে, ওখানে উঠে আপনারা দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তারপর আমরা একটা অটো নিয়ে টিপু সুলতান সামার প্লেস দেখার জন্য রওনা দিলাম। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেই পাচ্ছেন বেঙ্গালুরু শহরটি অনেক পরিষ্কার শহর, আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। তো এখানে আসলে আপনারা দার্শনিক স্থান দেখাচ্ছে, যদি আপনারা রাস্তাও দেখেন তো রাস্তা দেখতে অনেক ভালো লাগবে। তো চলেন আমরা রাস্তা দেখতে দেখতে টিপু সুলতান সামার প্যালেসের সামনে যাই। তারপর আমরা টিপু সুলতান সামার প্যালেসের সামনে চলে আসলাম এবং টিপু সুলতান সামার প্যালেস আপনারা দেখতে পাচ্ছেন। তবে দুর্ভাগ্যবশত আমরা ঢুকতে পারিনি, কারণ সে দিনটি ছিল রবিবার, আর রবিবারে এই জায়গাটি বন্ধ থাকে। তবে বন্ধ সেভাবে না, মানে টিকিট কাউন্টার আসলে থাকে না। যদি আপনারা পেটিএমে বুকিং দিতে পারেন তাহলে অবশ্য আবার ঢুকে যেতে পারবেন, কিন্তু আমরা তো বাংলাদেশি, আমাদের তো পেটিএম অ্যাকাউন্ট নাই, যার কারণে আমরা ঢুকতে পারিনি। তো বাইরে থেকে টিপু সুলতান সামার প্যালেসটা আমাদেরকে দেখতে হয়েছে। তো এই জায়গাটাও অনেক সুন্দর, আপনারা বেঙ্গালুরু থাকলে এই জায়গাটাও ঘুরতে পারেন, আশা করছি ভালো লাগবে। টিপু সুলতান সামার প্লেসের প্রবেশ মূল্য হলো ভারতীয়দের জন্য 20 রুপি আর ফরেনারদের জন্য 200 রুপি। তারপর আমরা বিধান সৌধ দেখার জন্যে রওনা দিই অটোতে করে, এবং সেখানে যাওয়ার আগে রাস্তাতে অনেক কিছু পড়ে যেগুলো আমরা দেখি, সেগুলো দেখতেও ভালো লাগে। এবং তারপর আমরা বিধানসৌধের সামনে চলে আসি। বিধানসৌধ হল ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত একটি ভবন, যা কর্ণাটক রাজ্যের আইনসভার আসন হিসেবে কাজ করে। এটি নিও দ্রাবিড় শৈলীতে নির্মিত এবং 1956 সালে সম্পন্ন হয়।
বেঙ্গালুরুর বিধান সৌধ দেখার পর আমার একদম মন জুড়িয়ে গেছে। মানে জায়গাটা এত সুন্দর, বিল্ডিংটা এত সুন্দর দেখতে, যা ভিডিওতে দেখে অতটা বুঝতে পারবেন না, তবে সামনাসামনি দেখলে আরও সুন্দর লাগবে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা বেঙ্গালুরুতে আসবেন যদি ঘুরেন তো অবশ্যই সময় পাইলে বিধান সৌধটি দেখে যান। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো তারপর আমরা অনেক ঘোরাঘুরি করেছি, বুঝতে পারছেন আজকে অলরেডি এটা 3 নম্বর জায়গা। তো ঘোরাঘুরির পাশাপাশি তেমন কিছু খাওয়া হয়নি। তো এখানে আসার পর ক্ষুধা লেগেছিল, যার কারণে এখানে একটু মুড়ি মাখানো খাইছি। তো বাংলাদেশের মুড়ি মাখানো আর ইন্ডিয়ার মুড়ি মাখানোর মধ্যে একটু তফাৎ আছে, যেটা আপনারা খাইলেই বুঝতে পারবেন। তো এখানে এই মুড়িটা আমরা খাইছি, তো আমাদের কাছে খুব ভালো লেগেছে। মন তো চাইছিল এখানে অনেকক্ষণ সময় কাটায়, কিন্তু কি আর করা, আস্তে আস্তে তো টাইম পার হয়ে যাচ্ছে, এখনও আরেকটা জায়গা আমাদেরকে ঘুরতে হবে। তাই এই জায়গাকে বিদায় জানিয়ে আমরা আরেকটা গন্তব্যের জন্য রওনা দিচ্ছি। তো শেষবারের মতো বিধান সৌধটি আরেকবার দেখে নিচ্ছি। আবার কখনো যদি বেঙ্গালুরুতে আসি তো অবশ্যই এই জায়গাটা ঘুরব। তো বিধান সৌধ বাই বাই। এখন আমাদের নতুন গন্তব্যস্থল হচ্ছে একটা ট্যাক্সি ধরে উলসুল লেকে। তো চলুন, আমরা অটো ধরে নিয়েছি, এখন আমরা যাব উলসুল লেকের দিকে। তো দেখতে পাচ্ছেন আমরা উলসুল লেকের সামনে চলে এসেছি এবং উলসুল লেককে দেখব এখন। উলসুল লেক বেঙ্গালুরুর অন্যতম বৃহত্তম লেক। শহরের পূর্ব দিকে অবস্থিত। এটি এমজি রোডের কাছাকাছি অবস্থিত। হালাসুরু এলাকার নাম থেকে এই নামটি এসেছে। এটি 50 হেক্টর জুড়ে বিস্তৃত এবং বেশ কয়েকটি দ্বীপ রয়েছে। যদিও লেকটির ক্যাম্পে গোদাসের সমকালের বর্তমান লেকটি বেঙ্গালুরুর তৎকালীন কমিশনার লুইস বেনথাম বোরিং তৈরি করেছিলেন। লেকটির একটি অংশ নিয়ন্ত্রণ করে মাদ্রাজ ইঞ্জিনিয়ার গ্রুপ এবং বাকি অংশ গ্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকা। লেকটি সকাল 5টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে এবং বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তো দুর্ভাগ্যবশত আমরা 2:30টার দিকে লেকের সামনে পৌঁছাইছিলাম, যার কারণে ভিতরে ঢুকতে পারছিলাম না। বাইরে থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, দেখেন। তো লেকটা অনেক সুন্দর ছিল। যদি 4টার পর আসতে পারতাম তাহলে ভিতরে গিয়ে লেকটা ভালোভাবে দেখতে পারতাম। এবং বাইরে থেকে যা দেখে মজা লাগছে কি বলবো, জায়গাটা অনেক সুন্দর ছিল। কিন্তু ব্যাড লাক, এমন টাইমে গেছি যে টাইমে ভিতরে প্রবেশ করতে পারছি না। তবে আপনারা টাইম বুঝে আসেন, হয় ভোর 5টার দিকে আসেন, না হলে বিকাল 4টার দিকে আসেন, আশা করছি মজা পাবেন। তারপর আমরা লেকের পাশে দেখতে পেলাম একটা দোকানে মিক্সড ফুড বিক্রি করছে। তো আমাদের খাইতে ইচ্ছা হলো, তারপর আমরা মিক্সড ফুড অর্ডার দিলাম। তো কি বলবো ভাই, মিক্সড ফুডটা এত সুন্দর, মানে সেই লেগেছে খাইতে। তো আমরা ইচ্ছা মতো মজা করে খাইছি, খুবই ভালো লেগেছে। তো আপনারা লেকের পাশে আসলে অবশ্যই মিক্সড ফুডটা ট্রাই করেন, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। আমরা মিক্সড ফুড খাওয়ার পাশাপাশি এই রাস্তাতে প্রচুর পরিমাণ কবুতর উড়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ছিল, তো এখানে প্রচুর পরিমাণ কবুতর আছে। তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। মানে দিনের বেলাতে কোন কোন জায়গায় ঘুরেছি সেগুলো নিয়ে আজকে ভিডিও করলাম, এবং এখান থেকে আমরা যাব শিবাজীনগর, যেটা সন্ধ্যায় ভিডিও করব। মানে সানডে মার্কেট, এক কথায় মানে শিবাজীনগরে সানডে মার্কেট হয়, যেখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় আর কি। এই ভিডিও আমরা নেক্সট পর্বে দেখাবো। তবে আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে এবং সব কিছু তথ্য আপনাদেরকে দিতে পেরেছি, যাতে আপনারা এখানে আসলে খুব সহজেই জায়গাগুলো উপভোগ করতে পারেন।